আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বছর শেষ হয়ে এলেও সব বই পৌঁছেনি জেলা উপজেলায়। করোনা দুর্যোগের অলস সময়ের ধকল কাটাতে বছরের শুরুতেই নতুন বই চান রংপুরের শিক্ষার্থীরা। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা কাটাতে না পারলে বেকার সমস্যা প্রকট হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। এই প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। পুরনো চালে বাজার ভরপুর হলেও দাম লাগামহীন, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত সিন্ডিকেট করে মানুষের পকেট কাটার অভিযোগ। রাজধানীর বাইরে নতুন 4টি বাস টার্মিনাল হলে যানজটের পাশাপাশি কমবে ঢাকার ওপর চাপও। মত বিশেষজ্ঞদের টার্মিনালগুলো যাত্রী ও চালক বান্ধব করার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বছর শেষ হলেও এখনো সব বই পৌঁছেনি রংপুর অঞ্চলে। করোনা দুর্যোগে অলস সময় কেটেছে টানা 10 মাস। এখন নতুন বছরের শুরুতেই বই চান শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে যথাসময়ে নতুন বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। শাহনিবাজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ছুটির মধ্যেই শেষ হচ্ছে আরেকটি শিক্ষাবর্ষ। কদিন পরেই নতুন বছর। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার মূল্যায়নপত্র জমা দিচ্ছেন শিক্ষার্থীরা। সারা দেশের মতো উত্তরের 8 জেলায় 1 জানুয়ারি নতুন বই হাতে পাওয়ার প্রত্যাশায় খুদে শিক্ষার্থীরা। প্রায় 4 কোটি নতুন বই তুলে দেওয়া হবে তাদের হাতে। তবে করোনা পরিস্থিতিতে নেই কোনো তোড়জোড়। এবার যদি একটু দেরিতে বই পাই তাহলে আমাদের পড়াটা শুরু করতে দেরি হবে, আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়বো অনেক। প্রথম দিনই নতুন বই পেতে তো বড়ই ভালো লাগে, কিন্তু এবছর না পেয়ে দুঃখটা তো থাকবেই। এখন বই যে কবে দিবে সেই ডেট তো আর জানা হয়নি এখনো। এখন যদি বই আরো দেরিতে পাওয়া যায় তখন এটা তো আরো একটা বাচ্চাদের জন্য ক্ষতি। বিগত বছরগুলোর শুরুতেই সবার হাতে বই তুলে দিতে পারলেও এবার তা নিয়ে সংশয়ে আছেন শিক্ষকরাও। কোভিড-19-এর কারণে যে আমাদের সমস্যা চলছে, শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বব্যাপী এই সমস্যার মোকাবেলা করছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের বই কেবল আসা শুরু করেছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে 21,41,000 শিক্ষার্থীর জন্য 2,80,20,000 বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে মাত্র 20 ভাগ বই। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই 16 জানুয়ারি পর্যন্ত শ্রেণীর কার্যক্রম বন্ধ রেখেছে, অর্থাৎ স্কুলগুলো বন্ধ। এবং সেই ক্ষেত্রে বইগুলো কিভাবে আমরা বিতরণ করব এখনও আমাদের কাছে নির্দেশনা এসে পৌঁছেনি। আর প্রাথমিক স্তরে 30,44,000 শিক্ষার্থীর জন্য 1,27,50,000 বইয়ের চাহিদার বিপরীতে মিলেছে 70 ভাগ। এইবার একটু ব্যতিক্রমধর্মী বই উৎসব হবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি যে আমাদের টিচাররা বই ছাত্রদের বাড়ি বাড়ি পৌঁছায় দিবে। স্কুল বন্ধ থাকলেও নতুন বই নিয়ে পরবর্তী শ্রেণীর পড়া বাড়িতে বসেই শুরুর অপেক্ষায় শিক্ষার্থীরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা কাটাতে না পারলে সামনে বেকার সমস্যা প্রকট হবার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল দ্রুত প্রস্তুত করার পাশাপাশি এই প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। প্রতি বছর চাকরির বাজারে যুক্ত হয় অন্তত 20 লাখ নতুন মুখ। এই বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থানে স্বাভাবিক সময় এমনিতে প্রয়োজনীয় বিনিয়োগ হয় না। তারপর করোনা বাস্তবতায় দেশীয় বিদেশি বিনিয়োগ প্রায় স্থবির। সবশেষ হিসেব বলে শুধু দেশি নয়, বিদেশি বিনিয়োগ কমেছে 36%। এমন বাস্তবতায় বেজার চেয়ারম্যান বলছেন, করোনাকালে অর্থনৈতিক অঞ্চলগুলো প্রস্তুতে জোর দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাতে এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার জায়গাগুলো কিছুটা হলেও সংকুচিত হয়েছে। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা কিন্তু আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো বরং অন্য সময় করোনার পূর্বে যে অবস্থায় ছিল বেজার অর্থনৈতিক অঞ্চল ডেভেলপমেন্টের কাজ, করোনাকালে তার চাইতে বেশি মাত্রায় উন্নয়ন করা হচ্ছে। ইউরোপ আমেরিকা এখন করোনা ধাক্কায় হিমশিম, তবে খানিকটা স্বস্তির জায়গায় রয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে বাংলাদেশে তাদের বিনিয়োগ বেড়েছে 40%। তাই এখন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতেই বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। জাপানদের
অর্থ এক্সেস আছে, ওখানে জিরো ইন্টারেস্টও ইভেন বিনিয়োগ করতে পারছে না। তবে এখানে ইন্টারেস্ট এখানে এসে পাবে, ইন্টারেস্ট ডেফিনেটলি জিরো হবে না, পজিটিভ। তবে জাপানে আকৃষ্ট হতে পারে এবং এটা আমাদের জন্য ইতিবাচক। তবে তাদেরকে আকৃষ্ট করতে হলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। নেক্সট ইয়ার থেকে অবস্থাটা মানে অনেক চেঞ্জ আসবে এবং আমরা মনে করি যে বিনিয়োগ তখন অনেক বেশি বেড়ে যাবে, কারণ এই একটা বছর যেহেতু তারা আসছে, বাংলাদেশকে তারা একটা ভালো মার্কেট হিসেবে এখন চিন্তা করছে, কারণ আমাদের পার ক্যাপিটা জিডিপি $2000 ক্রস করছে। সামনে জাপানে বড় অঙ্কের বিনিয়োগ পাইপলাইনে আছে বলছেন সংশ্লিষ্টরা। এখন পাইপলাইনে আমরা যেটা শুনতে পাচ্ছি যে অটোমোবাইল সেক্টরে কিছু বড় বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে। এটা নিয়ে মানে বাংলাদেশ সরকার এবং জাপান সরকার একসাথেই কাজ করছে যাতে কিছু ভালো ইনভেস্টমেন্ট এখানে আসে, কারণ অটোমোবাইল সেক্টর অথবা মোটর বাইক সেক্টর এগুলি যখন একটা বিনিয়োগ আসে তখন ওইটার সাথে কিন্তু অনেকগুলো মানে অ্যানসিলারি ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ করে, কাজে এগুলো খুবই আসার কথা। কিছু কিছু সেক্টরে বিদেশি বিনিয়োগ নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, সেখানে জাপানি ইকোনমিক জোন আমরা যেটাকে বলি 1000 একর জমিতে প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা আশা করি শখানেক জাপানি বিনিয়োগকারী এখানে আসবেন এবং এটার এখন দিনরাত ডেভেলপমেন্ট চলছে। রাজধানীর আশেপাশে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে বলেও জানান বেজার চেয়ারম্যান ক্ষেত্রে জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। একটা করোনায় দেশে একদিনে আরো 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কোভিড-19 মারা গেলেন 7398 জন। মৃত্যুর হার 1.46%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় 24 ঘন্টায় 1163 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে 13,695টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.49%। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,07,265 জনে। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,113। মোট সুস্থ 4,48,803 জন। সুস্থতার হার 88.47%। গেল 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 14 জন, নারী 6 জন। এখনো লাগামহীন চালের বাজার। নতুন মৌসুম শুরু হয়েছে, পুরনো চালও ভরপুর রাজধানীর বাজারগুলোতে। তবে দাম তো কমেইনি, বরং বেড়েছে সব ধরনের চালের দামই। বিক্রেতারা জানিয়েছেন মিলাররা চাল কিনে মজুদ রেখেছেন, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। কাউরান বাজারে গত শুক্রবার 1 কেজি মিনিকেট চালের দাম ছিল 58 থেকে 59 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি 2 টাকা করে। এই শুক্রবার সব ধরনের মিনিকেট চালের দাম 61 থেকে 62 টাকা। একইভাবে 28, নাজিরশাইল, পাইজাম ও চিনিগুড়া সব চালেরই দাম বেড়েছে কেজি প্রতি 1 থেকে 2 টাকা করে। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধির পেছনে কী কারণ? খুচরা বিক্রেতারা বলছেন বড় মিলাররা 1 বছরের ধান আগেই কিনে মজুদ রেখেছে, এখন সেগুলোই নিজেদের দামে বিক্রি করছে। সরকারি সংস্থাগুলো শুধু খুচরা বাজারে অভিযান চালালেও কারসাজির মূল কারিগররা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে। কিন্তু ধান আছে, চালও আছে, সবই আছে, কিন্তু বাজারটা কিছু সিন্ডিকেট করে বাজারটা বাড়াই ফেলছে। নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, ওখানে যারা বড় বড় মিল আছে, রশিদের মিল আছে মিনিকেটের জন্য, তারপর আপনার সাগর, মঞ্জুর, চাঁপাইনবাবগঞ্জ, এগুলো এরফান, এগুলো হচ্ছে নামকরা মিল। এদেরকে একটু মনিটরিংয়ে আওতায় আনলে চালের দাম অটো কমে যাবে। গত বৈশাখে তো আপনার সিডেরও হয় নাই, বন্যা হয় নাই, হাওয়ার তলায় যায় নাই, মানুষ কৃষক কিন্তু ভালোভাবে তার ধান উঠেছে, একটা ধানও মিস যায়নি। তাহলে এখন চাল দাম বাড়ার কারণটা কি? এটা সরকার অভিযোগ দিয়ে দেখা দরকার। উচ্চমূল্যের বাজারে চালের অস্বাভাবিক দাম বৃদ্ধি মানতে পারছেন না ক্রেতারা। তাদের প্রশ্ন, মিলারদের সিদ্ধান্তেই যদি বাজার চলে তাহলে সরকারি সংস্থাগুলোর কাজ কি? চাউলের বর্তমান যে বাজার, তাতে মধ্যবিত্তদের জন্য পুরোটাই নাগালের বাইরে। আর আমাদের গভর্নমেন্টের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তাদের যে বিষয়টুকু, তাদের যে মনিটরিং, এই মনিটরিংটার অভাব আছে। তারা প্রপারলি যদি মনিটরিং করে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আসলে চাউলের দামটা এত বাড়ার কথা না। যখন ধরে ভালো করে দরফাকাট শুরু হয় তখন একটু কমে, আবার একটু গাফেলতি করলেই আবার শুরু হয় এই যে দাম বৃদ্ধির একটা প্রবণতা। বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে, নতুন করে দাম খুব একটা বাড়েনি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরে 4টি নতুন বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্তকে যুগোপযোগী হিসেবে আখ্যা দিয়েছেন নগরবিদরা।
তাদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঢাকার উপর চাপ যেমন কমবে, একই সাথে কমবে যানজটও। নতুন টার্মিনালগুলোতে যাত্রী ও চালক বান্ধব করার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। রাজধানীতে ঢুকবে না আন্তজেলা বাস। ঢাকার বাইরে বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর এবং কেরানীগঞ্জে হবে আন্তজেলা বাস টার্মিনাল। আর ঢাকা শহরের গাবতলী, মহাখালী ও সায়দাবাদের বাস টার্মিনালগুলো ব্যবহার হবে সিটি টার্মিনাল হিসেবে। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে সাম্প্রতিক এমন তথ্য জানিয়েছেন ঢাকার 2 মেয়র আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্দিষ্ট রুটের মধ্যে চলতে হবে, একটি ডিসিপ্লিনের মধ্যে কোম্পানির মাধ্যমে চলতে হবে। যদি এটা সুনির্দিষ্ট করতে পারি তাহলে আমরা আগামী বছর থেকেই এই ধরনের টার্মিনাল নির্মাণের কাজটা আরম্ভ করব। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকার উপর থেকে চাপ যেমন কমবে যানজটও। মহানগরীর 4 প্রান্তে 4টি আন্তঃনগরীর বাস স্টপেজ তৈরি করা বা বাস স্ট্যান্ড তৈরি করা অবশ্যই সময়োপযোগী সিদ্ধান্ত। প্রান্তিক বাস স্ট্যান্ড গড়ার পাশাপাশি নগরী জুড়ে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছানোর যে ইন্ট্রা বাস সার্কুলেশনের সিস্টেমটা, সেই নেটওয়ার্ক ডেভেলপ করার উদ্যোগ গ্রহণ করাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখি। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন বছরেই শুরু হবে নতুন টার্মিনাল স্থাপনের কাজ। নগরবিদদের মতে ঢাকার বাইরে বাস টার্মিনাল স্থাপনের প্রস্তাবনা ছিল পুরনো। দীর্ঘদিন পরে হলেও এটি বাস্তবায়নে কিছুটা হলেও দুর্ভোগ কমবে। তবে নতুন বাস টার্মিনালগুলো যাতে যাত্রী ও চালক বান্ধব হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢাকার বাইরের টার্মিনালগুলোকে খুবই প্রয়োজন, তবে এক্ষেত্রে যেন টার্মিনালগুলো স্ট্যান্ডার্ড হয়ে পর্যাপ্ত জায়গা যেন থাকে, চালকের যেন রেস্টিং প্লেস থাকে, যাত্রীদের বসার যেন স্পেসিফিক স্পেস থাকে এবং নিয়ন্ত্রণটা যাতে আপনার খুব ভালোভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে। যদি আমরা ভেতরের টার্মিনালগুলো রেখে যদি বাইরে টার্মিনাল করি আমরা ফলপ্রসূ হবে না। আমাদেরকে ভেতর টার্মিনালগুলোকে সবগুলো সরিয়ে আমরা ঢাকা শহরটাকে যানজটমুক্ত করতে হলে আমাদের পেরিফেরিতেই টার্মিনালগুলো রাখতে হবে। নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের দেয়া 111টি সুপারিশ কার্যকরের উপর গুরুত্ব দেন নগরবিদরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহীর কাটাখালী ও পুঠিয়া পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে নির্বাচন কর্মকর্তারা বলছেন কোনো ধরনের অসদাচরণের প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্যর রিপোর্ট। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে রাজশাহীতে ততই জমে উঠছে প্রচারণা। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে তাদের মিষ্টি কথায় ভুলতে নারাজ ভোটাররা। পৌর মেয়র হিসাবে যোগ্য প্রার্থীকেই চান তারা। গরিব দুঃখী মানুষের পাশে থাকবে, তাকে আমরা ভবিষ্যতেও চাই, এখনো চাই। যে যোগ্য, যাকে সবসময় আমরা কাছে পাই, তারে কি ভোট দিব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এদিকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীদের। আমার 9টা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় তারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। সরকার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা নির্বাচনে এসেছি, ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। সাম্প্রতিক কালে যে ভোটারের উপস্থিতি নিয়ে যে সংশয় দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, আমি অগ্রিম বলে রাখি আপনাদের যে ইনশাল্লাহ 80 থেকে 90% মানুষের ভোটারের উপস্থিতি হবে কাটাখালীর মাটিতে। তবে নির্বাচন কর্মকর্তা বলছেন প্রচারণা চলাকালে প্রার্থীদের যেসব অভিযোগ আসছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশ জানায় বিশৃঙ্খলাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অধিকন্তু আমি প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে এজেন্ট যদি তারা নিয়োগ দিতে পারেন, যদি দেন তাহলে ভোট কেন্দ্রে আসার পথে এবং ভোট কেন্দ্রে অবস্থানকালীন কোনো রকম সমস্যার সম্মুখীন তারা হবে না। যদি কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে বা আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় করার চেষ্টা করে, আমরা যথাযথভাবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। আগামী 28 ডিসেম্বর নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন জয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। তবে কে হবে এই 2 পৌরসভার কর্তা, তার জন্য অপেক্ষা করতে হবে 28 ডিসেম্বর পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশিষ্ট শিল্পপতি ও পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বুধবার রাতে রাজধানীর এভার কেয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন এম এ হাশেম।
শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে গত 11 ডিসেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এম এ হাশেম একসময় সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন। জনতা ইন্স্যুরেন্স কোম্পানিও তিনি করে তোলেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। বছর শেষ হয়ে এলেও সব বই পৌঁছেনি জেলা উপজেলায়। করোনা দুর্যোগের অলস সময়ের ধকল কাটাতে বছরের শুরুতেই নতুন বই চান রংপুরের শিক্ষার্থীরা। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা কাটাতে না পারলে বেকার সমস্যা প্রকট হবার শঙ্কা বিশ্লেষকদের। এই প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। পুরনো চালে বাজার ভরপুর হলেও দাম লাগামহীন। দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত সিন্ডিকেট করে মানুষের পকেট কাটার অভিযোগ। রাজধানীর বাইরে নতুন 4টি বাস টার্মিনাল হলে যানজটের পাশাপাশি কমবে ঢাকার ওপর চাপ ও মত বিশেষজ্ঞদের। টার্মিনালগুলো যাত্রী ও চালক বান্ধব করার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।